লিবিয়ায় পাচারকারী চক্রের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনার সাথে বসবাসে পাল্টাতে হবে অনেক কিছুই, বলছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন নিয়ে বৈঠক আজ। করোনা সংকটের মধ্যেই লঞ্চ ভাড়া বাড়াতে চান মালিকরা। কাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে চট্টগ্রামে। ২ মাস পর খুলছে পুঁজিবাজার। বাজেটে বিনিয়োগকারীদের জন্য বড় চমক থাকবে, জানালেন এসইসি চেয়ারম্যান। রাজধানীর অধিকাংশ বেসরকারি হাসপাতালের অগ্নি নিরোধক ব্যবস্থা দুর্বল। বড় দুর্ঘটনার আশঙ্কা ফায়ার সার্ভিসের। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস আজ। ৩ দশকে বিশ্ব অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন এদেশের শান্তিরক্ষীরা। টি-20 বিশ্বকাপের ভাগ্য নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হল আইসিসির বোর্ড সভা। কঠোর গোপনীয়তা অবলম্বন। স্বাগত সকাল ৯টার বিরোধীহীন সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিবিয়ার মিজদা শহরে ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। খবরটির সত্যতা স্বীকার করেছে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকার, জিএনএর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত এবং ৪ জন আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও বৃহস্পতিবারের নির্মম এই ঘটনার খবর দিয়েছে। জিএনএ সরকার এক বিবৃতিতে জানায়, এই সকল অভিবাসী মিজদা শহরের এক মানব পাচারকারী নিকট জিম্মি ছিলেন। এই সময় এক ঘটনার সূত্র ধরে ওই পাচারকারী গতকাল রাতে অভিবাসীদের হাতে খুন হন। পরে তার সহযোগী এবং আত্মীয় স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটে। এই সময় ২৬ জন বাংলাদেশি সহ ৩০ জন মারা যায়। আহত ১১ জন বাংলাদেশিকে বর্তমানে জিন্তান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একজন বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছে ২৬ জন লোককে মেরে ফেলেছে, ১১ জন আহতরা হাসপাতালে আছে। আমাদের মিশনের লোক তাদের দেখতে যাচ্ছে। তারা ১০০ কিলোমিটার ট্রিপলির থেকে দূরে ঘটনা ঘটেছে। যারা এই বাঙালি ৩৮ জন তাদের ক্যাপ্টাররা অতিরিক্ত টাকা পয়সা ডিমান্ড করতেছিল। তখন শোনা মতে যে আমাদের বাঙালিরা তাদের ক্যাপ্টারদের একজনকে ধরে মেরে ফেলে এবং তার ফলে ক্যাপ্টাররা যে ওপেন ফায়ার, এলোপাতারি ফায়ার শুরু করে এবং তার প্রেক্ষিতে ২৬ জন মারা যায়, ১১ জন আহত হয়। আর একজন যিনি আমাদের খবর দিয়েছেন, তিনি পালিয়ে একজন মানুষের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেই খবরটা দিয়েছেন। টানা ৬৬ দিনের ছুটি শেষে অর্থনীতির চাকা সচল করতে ৩১ মে থেকে দেশ জুড়ে খুলে যাচ্ছে সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকলেও সীমিত পরিসরে চালু হবে গণপরিবহন। অর্থনীতিবিদরা বলছেন, খুলে দেওয়ার সময়ে স্বাস্থ্যবিধি না মানলে আরও ঝুঁকিতে পড়বে অর্থনীতি। মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বাধ্যতামূলক করে ধাপে ধাপে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহ্বান জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাকিটা ফখরুল ইসলামের প্রতিবেদনে। ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ও লকডাউনে কার্যত বন্ধ হয়ে যায় দেশের সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ শহর থেকে গ্রামে মৃদু থেকে ছড়ায় ভয়ঙ্কর রূপে। সরকারি ছুটিও ৮ দফায় বাড়ে ৩০ মে পর্যন্ত। ৬৬ দিনের ছুটিতে অর্থ ও খাদ্য সংকটে পড়ে নিম্ন আয়ের মানুষ। বন্ধ থাকে শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনীতির সূচক ঠেকে নিম্নমুখী। সময়ের সাথে বাড়তে থাকে সংকট। কর্মসংস্থান ও অর্থনীতির চাকা সচল করতে ৩১ মে থেকে আপাতত ছুটি না বাড়িয়ে কর্মমুখী প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অর্থনীতিবিদরা জানান, সবকিছু একসাথে চালু না করে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে ভিন্ন সময়ে চলতে পারে গণপরিবহন ও অফিস। এই অর্থনীতির দরকারটাকে বা কর্মসংস্থানের প্রয়োজনটাকে মিট করতে গিয়ে আমরা যেন সামনের অর্থনীতির চাকাটাকে আরো বেশি রকম ঝুঁকির মুখে ফেলে না দিই। অর্থাৎ যদি অনেক মানুষ আক্রান্ত হয়ে যায়, তখন আমাদের পরবর্তী সময়ে অর্থনীতির চাকা চালু রাখাটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। অবশ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এর জন্য সক্ষমতা বাড়াতে হবে স্বাস্থ্য ব্যবস্থার। আমাদেরকে করোনা নিয়ে আসলে মনে হচ্ছে বহুদিন বসবাস করতে হবে। একদিক আমরা
স্বাভাবিক জীবনে ফিরতে চাই। পাশাপাশি আমাদের সংক্রমণ প্রতিরোধে অবশ্যই জোর দিতে হবে। যারা সিদ্ধান্ত নেন তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। নিজেকে সুরক্ষা করার জন্য যা যা করণীয় সেগুলো আমাদের ব্যক্তিগত পর্যায়ে আরো বেশি পরিমাণে করতে হবে। একই সাথে বাধ্যতামূলক করতে হবে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব। এখন প্রতিরোধে আমাদের কাছে আর তেমন কোনো অস্ত্রই নেই, মাস্ক প্রধান অস্ত্র। অর্থাৎ বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় পুনরায় না ফেরা পর্যন্ত মাস্ক পরতে হবে। সরকারের পক্ষ থেকে লকডাউন নেই, অনেকটা নিজের উপর নিজের লকডাউন আরোপ করে নিজেকে নিজের যাতায়াত চলাচলকে যতটুকু সম্ভব সীমিত রাখা ছাড়া আসলে আমাদের এই মুক্তি কোনো উপায় নেই। বিশ্বব্যাপী করোনা মহামারীর এই সংক্রমণ গত 8 মার্চ থেকে বাংলাদেশে শনাক্ত হওয়ার পর এখনো অব্যাহত আছে উচ্চ হারে সংক্রমণ। জীবন ও জীবিকার সমন্বয় করতে 31 মে থেকে দেশ জুড়ে সচল হচ্ছে স্বাভাবিক জীবন। আর এই বাস্তবতায় এখন প্রধান চ্যালেঞ্জ ছুটি পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আর তা না পারলে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা প্রকাশ করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণের রেকর্ডের দিনেই ঘোষণা করা হলো সাধারণ ছুটি প্রত্যাহারের। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 31 মে থেকে সীমিতভাবে খুলছে সরকারি বেসরকারি অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন, বাস ও লঞ্চ, ট্রেন চালু হবে ওই দিন থেকেই। 50 ভাগ যাত্রী বহন করবে রেল। তবে আপাতত বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে 26 মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। পরবর্তীতে 6 দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে 30 মে। এরই মধ্যে দিন দিন রেকর্ড সংখ্যকভাবে বেড়েই চলেছে করোনার আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে টানা সাধারণ ছুটি শেষে 15 জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সীমিত আকারে চলাচলের অনুমতি থাকছে সড়ক, রেল ও নৌপথে। সড়কে পরিবহন চলাচল নিয়ে আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে বিআরটির সাথে মিটিং করে এই সকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় নির্দেশনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আমি দেশবাসীকে, বিশেষ করে সরকারি বেসরকারি খাত সহ সকলকে শর্তাবলী কঠোরভাবে প্রতিপালনের অনুরোধ জানাচ্ছি নিজেদের স্বার্থে। আমি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ সহ বসে আলাপ আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ করছি। একইভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই নৌ চলাচলের কথা বললেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অন্যদিকে 50 ভাগ টিকিট বিক্রির মাধ্যমে সীমিত আকারে রেল চলাচলের কথা বললেন রেলমন্ত্রী। মালিক শ্রমিকের সঙ্গে আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কথাবার্তা বলা হবে এবং সেখানে কিভাবে আমাদের এই স্বাস্থ্যবিধিরা মানা যায়। যেখানে হয়তো 500 জন যাত্রী আছে সেখানে আমরা 200 জন পরিবহন করব। সেক্ষেত্রে যে পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটাও একটা বিষয়। আমরা তো ওই যে সীমিত আকারে গণপরিবহন চালানোর জন্য তো সরকার সিদ্ধান্ত দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা। তো আমরা ট্রেনও আমরা সীমিত আকারে, যেখানে যেমন পঞ্চগড় 3টা ট্রেন চলে, আমরা একটা ট্রেন চালাবো। টিকিট আমরা সেখানে 50% টিকিট আমরা সেল করবো। অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো সেগুলো সবগুলো অবজার্ভ করা হবে। প্লেন চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলে প্রজ্ঞাপনে নির্দেশনাও দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। 30 মে সাধারণ ছুটি শেষে সীমিত আকারে চালু হতে যাচ্ছে গণপরিবহন। গণপরিবহন চালুর বিষয়ে এখনও কোনো দিক নির্দেশনা না থাকায় অনিশ্চয়তায় পরিবহন শ্রমিক সংগঠনগুলো। পরিবহন শ্রমিক ও যাত্রী উভয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 3 মাস বন্ধ থাকার পর 30 মে সাধারণ ছুটি শেষে চালু হচ্ছে গণপরিবহন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তা চালু হবে সীমিত আকারে। রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা যায় গণপরিবহন চালুর জন্য তেমন কোনো প্রস্তুতি নেই। সীমিত আকারে গণপরিবহন চালুর ক্ষেত্রে শ্রমিকরাও চেয়ে থাকছেন সংগঠনের নেতাদের দিকে। এখন পর্যন্ত আমরা নির্দেশনাগুলো আমরা এখনো পাইনি। নির্দেশনাগুলো দেখার পরে এখানে হয়তো আমাদের কিছু বক্তব্য থাকবে, নিশ্চয়ই থাকবে, মালিকদের থাকবে, শ্রমিকদের থাকবে। আমাদের শ্রমিক এবং মালিক সবাই তো গাড়ি চালাতেও পারবে না এখন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুক্রবার পরিবহন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে নেওয়া হবে সিদ্ধান্ত। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক, শ্রমিকদের
সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। গণপরিবহনগুলোর মোট সিটের অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক বাধ্যতামূলক সহ শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে, কারণ গণপরিবহনে সাধারণত হাঁচি কাশি থুতু ফেলার অভ্যাস মানুষদের থাকে। যতটুকু সিট থাকে প্রয়োজনের থেকে তার অর্ধেক সিটে হচ্ছে আমাকে যাত্রী বসাতে হবে। এটা ছাড়া কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাবে না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ছুটি শেষের খবরে করোনা ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এ কারণে কাঁঠালবাড়ি, শিমুলিয়া, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড় দেখা যায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে ওঠানামা করছে যাত্রীরা। এই অবস্থায় ছোঁয়াচে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা। বেলাল রিজভী ও শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌরুটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। বরিশাল, খুলনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহন করে কাঁঠালবাড়ি ঘাটে আসেন যাত্রীরা। তবে অভিযোগ রয়েছে, ঘাট পর্যন্ত আসতে গুনতে হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ ভাড়া। এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ফেরিতে ওঠানামা করছেন যাত্রীরা। এ অবস্থায় ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকেই। ফেরিতে খুব জ্যাম, এই জন্য ফেরিতে উঠতে পারতেছি যে ওঠার মতো কোনো পরিবেশ নাই, বাধ্য হয়ে নেমে আসলাম, পরবর্তী ফেরির অপেক্ষায় আছে। সামাজিক দূরত্ব যেটা আমাদের এই ভাইরাসের কারণে যেটা দরকার সেটা তো এখানে কিছু নাই। কাঁঠালবাড়ি ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, শারীরিক দূরত্ব মেনেই ফেরিতে ওঠানামা করছেন যাত্রীরা। আগে গাড়িগুলো লোড দিচ্ছি এবং গাড়ি লোড হওয়ার পরে সামাজিক দূরত্ব বজায় থাকে যেন, সেই অনুযায়ী আমরা মানুষদের পরে লোড দিচ্ছি, যাতে মানুষজন একটা নির্দিষ্ট পরিমাণে যায়। একই চিত্র দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটেও গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, অটো, টেম্পুতে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে আসছেন রাজধানীমুখী মানুষ। বিআইডব্লিউটিসি জানায়, এই নৌরুটে বর্তমানে ছোট বড় 9টি ফেরি চলাচল করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর 31 মে থেকে চালু হতে যাচ্ছে বরিশাল, ঢাকা নৌরুটের লঞ্চ সার্ভিস। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারের নির্দেশ পালন করতে ভাড়া বাড়াতে চলেছেন লঞ্চ মালিকরা। করোনা সংকটের দোহাই দিয়ে অযৌক্তিকভাবে ভাড়া না বাড়ানোর তাগিদ সুশীল সমাজের। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালে দেশের অন্যতম বড় এই নদীবন্দরের চিত্র 2 মাসের বেশি সময় ধরে এমন কোনো লঞ্চ চলেনি। এমন অবস্থায় সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী 31 মে থেকে চালু হচ্ছে নৌরুট। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, নিশ্চিত করতে হবে শারীরিক দূরত্ব। এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছেন লঞ্চ সংশ্লিষ্টরা। মালিকরা বলছেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। এতে ভাড়া বেড়ে যাবে শতভাগ হারে। সামাজিক দূরত্ব মেনটেন করে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা ওইভাবেই পরিচালনা করব এবং ভাড়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে পূর্বের ভাড়া, সেই ভাড়াটা আমাদের বৃদ্ধি করতে হবে। জনগণ চাপে পড়বে না? জনগণ কিছুটা চাপে পড়বে, কিন্তু আমাদের আসলে তো এই পরিচালনা করতে হলে উপায় নেই। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় নেতাদের দাবি, ব্যবসায় টিকে থাকতে হলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক। এছাড়া স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা জরুরি বলেও জানান তারা। মেইনটেনেন্স খরচ প্রচুর বেড়ে গেছে, সমস্ত লঞ্চের জং বেড়ে গেছে, ওগুলো সব ঠিক করতেছি। ইঞ্জিন প্রতিদিন চালাইতেছি। অর্ধেক পরিসরে যাত্রী সেবার জন্য আমাদের পরিচালনা করতে হবে। ডেফিনেটলি ভাড়া বাড়বে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিধি মেনে লঞ্চ চালানোর সিদ্ধান্ত ইতিবাচক। তবে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ঠেকাতে প্রশাসনের উচিত যাত্রী প্রতিনিধিদের সাথে বৈঠক করা। লঞ্চ মালিকরা যেন এই মুহূর্তে বেশি করে ভাড়া চাপিয়ে দিয়ে, অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিয়ে যেন করোনার এই দুর্ভোগ এবং দুর্যোগের সময় তারা যেন আরেকটি সমালোচনার সম্মুখীন না হন। স্বাভাবিক অবস্থায় বরিশাল, ঢাকা নৌরুটে ডেকের ভাড়া জনপ্রতি 255 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোববার থেকে চালু হচ্ছে ট্রেন চলাচল, তাই চট্টগ্রামে ট্রেন ধোয়া মোছা সহ শুরু হয়েছে নানা কার্যক্রম। ট্রেনের টিকিট বিক্রিতেও সামাজিক দূরত্বের নির্দেশনা মানা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিপরীত চিত্র বাসের ক্ষেত্রে। মালিকরা বলছেন, নির্দেশনা মোতাবেক বাস চালাতে লোকসান গুনতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব পুরোপুরি বাস্তবায়ন নিয়েও তাদের শঙ্কা রয়েছে। নয়ন বড় জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
করোনা সংক্রমণে বন্দরনগরী চট্টগ্রাম এখন পঞ্চম হটস্পট হিসেবে পরিচিত। এই সময়ে সরকারের সিদ্ধান্ত অনুসারে ট্রেন বাস চালু করতে শুরু হয়েছে নানা কর্মকাণ্ড। 31 মে সকালে চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য রুটে ট্রেন চলবে। এজন্য 30 মে নতুন নিয়মে এবং স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রির ব্যবস্থা নিয়েছে রেল স্টেশন। ব্যবস্থাপক জানান, ট্রেনে করোনা আক্রান্ত রোগীর জন্য আইসোলেশন রুমের ব্যবস্থা থাকবে। তারপর আমরা ঢোকার সময় আমরা জল মাপার জন্য যে মেশিন আমরা নিয়ে রাখছি, বাস চলাচল শুরু করতে বিভিন্ন স্থানে কারিগরি ত্রুটি সারানোর কাজ শুরু হয়েছে। শ্রমিকরা বলছেন, সরকারের সিদ্ধান্তে খুশি তারা। যাত্রী পরিবহনে বিধি মেনে চলা হবে বলেও দাবি করেছেন। সরকার যদি আমাদেরকে 20 জন দেয় 20 জন নিয়ে যাব, 25 জন যদি দেয় 25 জন নিয়ে যাব, কি যাই দেয় আমরা তাই নিতে হবে। তবে বাস মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের প্রেক্ষাপটে বাসে সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন হবে। একই সঙ্গে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। যতক্ষণই চলুক সেটা কিন্তু একটা স্টাফদের সাথে একটা ফিক্সেশন হয়ে যায়। তো সেই জিনিসগুলো আমাদের অর্থনৈতিকভাবে দুটোটা সামঞ্জস্য থাকতে হবে, আদারওয়াইজ আমরা সমস্যায় পড়ে যাবো। এই জিনিসটা সরকার কর্তৃক নির্ধারিত না হলে আমরা সমস্যায় পড়ব। সচেতন নাগরিকদের মতে গণপরিবহনে কোনোভাবেই শারীরিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয়। কয়েক গুণ হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। গণপরিবহন শুরু হলে এর ব্যাপকতা, রোগের বিস্তার এত বেশি বৃদ্ধি পাবে যে মৃত্যুহার কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা আন্দাজ করে খুব আতঙ্কিত। 31 মে থেকে চট্টগ্রাম ঢাকা ও চট্টগ্রাম সিলেট রুটে 3টি ট্রেন চলাচল করবে। তালিকায় রয়েছে সোনার বাংলা, সুবর্ণ ও পাহাড়িকা এক্সপ্রেসের নাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা পরিস্থিতি। দেশে একদিনে রেকর্ড 2029 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 15 জনের প্রাণহানি হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 559 জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, গত 24 ঘন্টায় 9,310টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া নতুন 500 জন সহ মোট সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা 8,425। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ পর্যন্ত 559 জন মৃত্যুবরণ করলেন। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 5,000 মানুষের। আর একদিনে সংক্রমিত হয়েছে রেকর্ড সংখ্যক 1,16,000 মানুষ। এসব ঘটনায় বিশ্বে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াচ্ছে 3,62,000-এ। আর আক্রান্তের সংখ্যা 59 লাখ ছাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে মৃত্যু। একদিনে মারা গেছে 1200-র বেশি মানুষ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 22,000। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,03,000-এর বেশি। ব্রাজিলের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 1300 মানুষের। সংক্রমিত হয়েছে 24,000-এর বেশি। এ নিয়ে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা 27,000-এ গড়াচ্ছে। রাশিয়ার অবস্থাও বেহাল। দেশটিতে আবারও 24 ঘন্টায় প্রায় 8,500 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। আর গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 174 জনের। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতিও নাকাল। একদিনে আবারও দেশটিতে 377 জনের প্রাণহানি হয়েছে। তবে ইউরোপের এই দেশটিতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া দ্বিতীয় দফায় লকডাউন শিথিল করেছে ফ্রান্স। তবে বলিভিয়ার এক্ষেত্রে বেশ সতর্ক। দেশটির কোনো কোনো শহরে বাড়ি বাড়ি গিয়ে সিটি কর্তৃপক্ষ সতর্কবার্তা দিচ্ছে সহায়তাও। এদিকে এশিয়ার ভারতে মরণঘাতী এই ভাইরাসটি যেন ক্রমেই জেগে বসেছে। প্রতিদিনই দেশটিতে বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 25,77,000 মানুষ। রাজধানীর অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলোর অগ্নি নিরোধক ব্যবস্থা দুর্বল। অনেক হাসপাতালে অগ্নি নির্বাপন যন্ত্রপাতির সক্ষমতা হারিয়েছে বহু আগেই। বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডের তদন্তে উঠে এসেছে, কার্যকর না থাকায় প্রয়োজনীয় মুহূর্তে কাজে আসেনি তাদের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো। এমন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রাইভেট হাসপাতালগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে।
গত বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটের চিত্র। যে অগ্নিকাণ্ডে মারা যান সুস্থ হয়ে ফিরতে আসা করোনা ভাইরাসে আক্রান্ত 5 রোগী। ঘটনার পরের দিনই তদন্তে আসে ফায়ার সার্ভিস ও সিআইডির বিশেষ টিম। তদন্তে বেরিয়ে আসে হাসপাতালটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল দুর্বল। তারা বলছেন করোনা ইউনিটটি ছিল মারাত্মক দাহ্য পদার্থে ভরপুর। আগুন লাগার পরে কাজে আসেনি হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্রগুলো। ভিতরে যে আরো যে ফায়ার এক্সটিংগুইশার আছে এগুলোরও কি ডেট আছে কি না আছে এটাও কিন্তু আমরা জানি না। কিন্তু আমি এখানে 11টার মধ্যে আমি 9টাই পেলাম যে ডেট নেই যেখানে। ফায়ার সার্ভিস বলছে এমন অবস্থা শুধু ইউনাইটেড হাসপাতালেই নয়, রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা দায়সারা। অনেক হাসপাতালেই নিয়মিত হয় না অগ্নি মহড়াও। বড় হসপিটালগুলো খালি শুধু নামে আছে কিন্তু আসলে নাই, কাজে নাই। ফায়ার সেফটি মেজার তারা কোনো গুরুত্বই দেয় না। এটা আসলে এটা সমন্বিত প্রসেস। স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত আছে, পুলিশ জড়িত আছে, আমরা সিটি কর্পোরেশন। তো আসলে ফর দিস রিজন এটা হলো সমন্বিত কাজ, সবাই মিলে এটা অ্যাকশন নিতে হবে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে কেউ অগ্নিকাণ্ডে মারা যাওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রোগীর কাছ থেকে মোটা অর্থ নিয়ে চিকিৎসা দেয়া হাসপাতালগুলোর এ বিষয়ে নজরদারি প্রয়োজন। দগ্ধ হয়ে অথবা অন্য কোনো টেকনিক্যাল অথবা অন্য কোনো কারণে মৃত্যুবরণ করে তাহলে সেটা অত্যন্ত বেদনার ব্যাপার। ইউনাইটেড হাসপাতালেও যে ঘটনাটি ঘটেছে 5 জনের মৃত্যু, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা প্রত্যাশা করব এরকম বিষয় যেন আর কোথাও ভবিষ্যতে কখনো না ঘটে সেই ব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকা। আরো বড় কোনো দুর্ঘটনার আগেই অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমন দাবি চিকিৎসা নিতে আসা রোগীদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। টানা ৬৬ দিন পর শুরু হচ্ছে 2 পুঁজিবাজারের লেনদেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান সিডি রুবায়াতুল ইসলাম জানিয়েছেন বাজারকে টেনে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের। এছাড়া আগামী বাজেটে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের জন্য চমক থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে বসার কথাও বলেছেন তিনি। সুলতান আহমেদের রিপোর্ট। আগামী 11 জুন জাতীয় সংসদে ঘোষণা করা হবে 2020-21 অর্থবছরের বাজেট। বাজেটকে কেন্দ্র করে এরই মধ্যে 11 দফা প্রস্তাবনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। করোনা দুর্যোগ থেকে দেশের শেয়ার বাজারকে টেনে তুলতে ডিএসসি চায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার কমানো, নতুন তালিকাভুক্তির ক্ষেত্রে 3 বছরের কর ছাড়সহ মোট 11টি সুবিধা। বিনিয়োগকারীদের স্বস্তি দিচ্ছে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে রুবায়াতুল ইসলামের নিয়োগ। এই পদে এর আগের 9 বছরের চেয়ারম্যান খায়রুল হোসেনকে অপসারণ করতে বহুবার আন্দোলন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের এই অধ্যাপক মনে করেন পুঁজিবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আস্থা ফিরিয়ে আনা। আমরা যদি ভালো কাজগুলা হাতে নিয়ে তাড়াতাড়ি করে সমন্বয় করতে পারি, আমাদের নীতিমালাগুলো যদি বাজারমুখী হয়, আমাদের যারা ইনভেস্টর, যারা আমাদের সাথে ট্রেডার বিজনেস করে এবং যারা বিশেষভাবে আমাদের খুবই প্রয়োজনীয় ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের প্রয়োজনগুলো অ্যাড্রেস করে যদি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার পদক্ষেপগুলো নেয়, বাজারের নিশ্চয়ই আমাদের উপর আস্থা থাকবে। নিউজ 24-কে তিনি জানান বাজারকে গতিশীল করতে যা যা করণীয় সবই করবে কমিশন। আগামী বাজেটও পুঁজিবাজার বান্ধব হবে বলে আশ্বাস তার। অর্থমন্ত্রী, ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি খেয়াল করেছি ওনারা এই বাজার বান্ধব। ওনাদের কাছে আমাদের অন্যান্য যারা এই বাজারের অঙ্গ, তারা বিভিন্ন দাবি দাওয়া করেছেন, যে দাবি দেওয়ার বেশিরভাগ সাথেই আমি একমত। সুতরাং আমি মনে করি যে কিছু একটা আমাদের বাজেটে আসতে যাচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পুঁজিবাজারের কল্যাণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির মধ্যে সমন্বয়ের কথা বলছেন তারা। পুঁজিবাজারকে সচল করতে হলে, নির্ভরযোগ্য করতে হলে এবং স্বচ্ছ করতে হলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জগুলোকে একসাথে যৌথভাবে কর্পোরেট গভর্নেন্সের রেগুলেশনের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে। আমরা আশা করব নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সেদিকে মনোযোগ দেওয়া হবে বেশি। এছাড়া বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগের আহ্বান জানান দুজনেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
করোনা পরবর্তী সময়ে দেশে বেকারের সংখ্যা বাড়তে পারে ব্যাপক হারে, কমে আসবে রেমিটেন্স প্রবাহ, ফলে ঘাটতি দেখা দিতে পারে রাজস্ব আয়ও। কৃষি প্রধান অঞ্চল হিসেবে তাই এবার বাজেটে কৃষি বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বরেন্দ্র অঞ্চলের বিশ্লেষকরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। করোনা মহামারীর মধ্যেই এবার প্রস্তুত হচ্ছে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট। তবে কেমন হতে যাচ্ছে এবারের বাজেট, কিংবা কোন কোন খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, এমন প্রশ্ন অনেকেরই। বিশ্লেষকরা বলছেন, আসছে অর্থ বছরের বেসরকারি খাতে বিনিয়োগ কমবে, বাড়বে দারিদ্রতাও। এজন্য পরিস্থিতি মোকাবেলায় এবার কয়েকটি খাত ধরে ধরে বরাদ্দ বাড়াতে হবে। পেনশন নিয়ে আমরা যেটা বলি সেটা ডেফিনেটলি বাড়াতে হবে, কারণ দারিদ্রতার সংখ্যা বাড়লে মানুষকে বাঁচানোর জন্য সেই জায়গায় আরো বেশি সরকারকে অর্থ ব্যয় করতে হবে। বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তনটি একটি বড় সংকট, সেই দিকে সরকারের নজর দিয়ে বেশি বরাদ্দ করা উচিত। করোনা মোকাবেলা করতে গিয়ে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা উন্মোচিত হয়েছে, তাই এ খাতে মোট জিডিপির 4% বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন অনেকে। পাশাপাশি সেবামূলক এ খাতের সুরক্ষায় দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই সময়ে স্বাস্থ্য খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিতে হবে এবং মোট জিডিপির 4% স্বাস্থ্য খাতে নিয়ে আসতে হবে। তা না হলে সামনের দিনে আমাদের স্বাস্থ্য খাতের ভঙ্গুর যে দশা, এটি ওভারকাম করা সম্ভব না। আমাদের অর্থনীতির যে চাহিদা, ব্যয়ের যে চাহিদা, সেটিকে অনুমান করে যে বাজেট নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতে তো একটি বিশেষ বরাদ্দ দিতে হবে। রাজশাহী অঞ্চল কৃষি নির্ভর, চরম সংকটেও কৃষি অর্থনীতির মেরুদণ্ড ধরে রেখেছে। তাই এবারও কৃষিতে অধিক বরাদ্দ ও ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষায় বরাদ্দ দেওয়ার দাবি আছে। কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দিক নির্দেশনা আমরা এখনো পাই নাই। তো সেক্ষেত্রে যে বাজেটটা এবার আমাদের জন্য, ব্যবসায়িকদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কোনোভাবে আর্থিক সহযোগিতার কোনো অঙ্গীকার সরকার করেনি। অতএব আমি মনে করি সারা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আর্থিক বাজেট বরাদ্দ দিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া। আগামী 11 জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। যমুনার ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে সিরাজগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, ভাঙনে কতটা হুমকির মুখে পড়েছেন স্থানীয়রা, আর ভাঙন রোধে কী বা ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ তুলে। আপনি জানেন, একদিকে করোনা, অন্যদিকে নদী ভাঙন, এই দুই মিলে কিন্তু আসলে সিরাজগঞ্জের যে এনাদপুরবাসী রয়েছে তারা কিন্তু আসলে খুবই দুর্বিষহর মধ্যে জীবনযাপন করছে। গত কয়েকদিন যাবৎ ভাঙনে কিন্তু শত শত হেক্টর জমি এবং ফসলের জমি কিন্তু নদী গর্ভ বিলীন হয়ে গেছে। আমি যদি তুলে আপনাকে একটু দেখাতে চাই, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, মাত্র 10 বছর আগেও কিন্তু এখান থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে কিন্তু আসলে গ্রাম ছিল এবং 20 থেকে 25টি গ্রাম কিন্তু 10 বছর আগে কিন্তু বিলীন হয়ে গেছে। এখনো কিন্তু বিলীনের পথে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকার থেকে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারণে কিন্তু এই যে এনাদপুরের ব্রাহ্মণ গ্রাম থেকে পাঁচিল পর্যন্ত 6 কিলোমিটার এলাকা রয়েছে, তীব্র ভাঙন শুরু হয়েছে এবং এই কারণে কিন্তু এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সবসময় আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। তাদের কিন্তু বেশি কিছু চাওয়া না, তাদের চাওয়াই শুধু একটাই, যে এই নদী ভাঙন থেকে যেন সাধারণ মানুষকে রক্ষা করে এবং যারা এই জমি, ফসলি জমি রয়েছে, সেই ফসলি জমির উপর নির্ভর করে তাদের পরিবার, সেই পরিবারগুলোকে যেন রক্ষা করে। এটাই কিন্তু আসলে এই সকল মানুষের দাবি। আমি একটু কথা বলবো এই নদী ভাঙন কবলিত এক নারীর সাথে। আসলে আপনাদের এখানে এই কতদিন হলো ভাঙছে, আর আপনার বাড়ি আগে কোথায় ছিল? বাড়ি আসলে সালাম দানি না, আসসালামু আলাইকুম। বাড়ি ধরেন যে মালিপাড়া চরে আসলো, খুব আমরা দরিদ্র মানুষ, ওইখানে থেকে কত বারবার ভাঙছে। ভাঙার পরে এখানে একটু জায়গা কিনছি, তা ভাঙে গেছে। আমাদের খুব কষ্ট, অসহায়, নিরাপয় নাই আমাদের, আমাদের খুবই কষ্ট। আমাদের একটু দয়া করে একটু এই জায়গাটা আপনাদের কাছে কোনো দাবি নাই, আমার একটু বান্ধা দিলি কালে আমাদের একটু সুবিধা হইল না। আমরা কোন জায়গায় যাবো, কোন জায়গায় বাস করবো? আমরা নদী এলাকায় কোনো জায়গায় যাওয়ার মতো ব্যবস্থা আমার নাই।
ধন্যবাদ আপনাকে। তুলে আপনি শুনছিলেন যে তাদের কিন্তু চাওয়াই একটাই যে যেন এই নদী এটা বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়া যে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু গত 2 বছর যাবৎ শুধু বলছেই যে আমরা প্রপোজাল দিয়ে রেখেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেটা পাস না হওয়া পর্যন্ত কিন্তু আসলে এই ভাঙন রোধে যে তীর সংরক্ষণ বাঁধ সেটা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আমি আর একটু কথা বলবো যে স্থানীয় যে বাসিন্দা এবং সাংবাদিকতা পেশার সাথে জড়িত এখানকার যিনি নদী ভাঙন কবলিত তার সাথে কথা বলবো। আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, আর এই যদি বাঁধ দ্রুত না দেওয়া হয় তাহলে কি হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে যমুনা পারের কথা বারবারই বলে থাকে নিউজ 24, যে কারণে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টেলিভিশনকে। বিশেষ করে গত 1 থেকে 1.5 সপ্তাহ ধরে কিন্তু যে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ার পর থেকে ভাঙনের তীব্রতা অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের তাণ্ডবে কিন্তু ইতিমধ্যে গত 1.5 সপ্তাহের ব্যবধানে এলাকার 70 থেকে 80টা ঘরবাড়ি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। দ্রুত গতিতে যদি আসলে যে স্থায়ী যে প্রকল্পটা সেটা যদি কাজ না করা হয় তাহলে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জের যে আঞ্চলিক সড়ক রয়েছে, এলাকার বহু তাঁত কারখানা, মানুষের ঘরবাড়ি সব কিন্তু নদীতে বিলীন হয়ে যাবে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই মুহূর্তে দাবি জানাচ্ছি, আসলে আর কালক্ষেপণের কোনো সময় নাই। যদি কালক্ষেপণ করা হয় সেই ক্ষেত্রে বিস্তীর্ণ একটি বিশাল একটা জনপদ, এই জনপদ কিন্তু নদীতে বিলীন হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এই জনপদকে রক্ষার স্বার্থে দ্রুত এখানে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হোক। ধন্যবাদ আপনাকে। তুলে আপনি শুনছিলেন যে আসলে যে এই যে ভাঙন কবলিত মানুষ তাদের কিন্তু বেশি কিছু দাবি না, সরকার যেন এই নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করে এই সমস্ত মানুষের ঘর বাড়ি, বসতভিটা, তারপরে তাঁত কারখানাগুলো রক্ষা করে তাদের জীবন যেন চলার পথটা যেন সঠিক থাকে, এটাই কিন্তু তাদের দাবি। তো এই ছিল আমার কাছ থেকে যমুনা পাড়ের এনায়েতপুর থেকে নদী ভাঙন কবলিত সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, তুলি আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস। এই দিনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান গৌরবোজ্জ্বল। গত 3 দশকে বিশ্ব অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন এদেশের শান্তিরক্ষীরা। শালি জয় রিপোর্ট। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জাতিগত সংঘাত আর যুদ্ধে যখন ছড়ছে মানুষের প্রাণ, তখন নীল হেলমেটে দেশে দেশে শান্তির বার্তা নিয়ে উদয়াস্ত কাজ করে চলেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। আফ্রিকার কঙ্গো থেকে এশিয়ার আফগানিস্তান, শান্তিরক্ষায় এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত এমন 40 দেশের 54 মিশনে কাজ করেছেন 1.5 লাখেরও বেশি শান্তিরক্ষী। বিশ্ব শান্তিরক্ষায় তাই বাংলাদেশের পরিচিতি অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে। জাতিসংঘের অধীনে 88 সালে ইরাক ইরান যুদ্ধে প্রথম শান্তিরক্ষী প্রেরণ করে বাংলাদেশ। তবে শান্তিরক্ষায় বাংলাদেশ কাজ করে চলেছে আরও আগে থেকে। বিদেশে বাংলাদেশের সৈন্যদের প্রথম প্রেরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে একটা মেডিকেল টিম পাঠিয়েছিলেন এবং তাদের ওখানে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছে। শান্তি রক্ষার ক্ষেত্রে যদি পাথফাইন্ডার বলতে হয় তাহলে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে বিশ্বের 11টি দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করছেন সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর 6543 শান্তিরক্ষী। বাড়ছে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ। আপনি যদি ধরেন আফ্রিকার দেশগুলোর কথা, কিংবা জর্জিয়া সে বরফাবৃত দেশের কথা, কিংবা সাহারা মরুভূমির কথা, কোন একটাই কিন্তু আমাদের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা হলো একটা প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করা। জাতিসংঘ মিশনে কিন্তু কোনো নির্দিষ্ট ড্রেস পরে কোনো শত্রু আপনার সামনে আসবে না। কোনো প্রতিকূলতা বা কোনো কিছুকে আগে থেকে অনুমান করাটা কঠিন। সাধারণ একজন মানুষ খেতে কাজ করছে, হয়তো হঠাৎ করে সে ঝোপ থেকে একটা অস্ত্র নিয়ে গুলি করে দেবে। শান্তির অন্বেষণে 3 দশকে বাংলাদেশের 151 শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের এই আত্মত্যাগ এক গর্বের এবং অহংকারের উপাখ্যান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বেড়িবাঁধের অপরিকল্পিত স্লুইস গেটের কারণে খুলনার উপকূলীয় এলাকার জোয়ারের পানি স্থলভাগে পতিত জমি বা বিলে ঢুকতে পারে না। এতে সারা বছর পলি অবক্ষেপিত হয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে দুর্যোগের সময় বেড়িবাঁধ ভাঙছে। বিশ্লেষকরা বলছেন, উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রবাহ নিশ্চিতে বেড়িবাঁধে বহির্মুখী স্লুইস গেট নির্মাণ করতে হবে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় ছাড়াও আমাবস্যা পূর্ণিমায় জোয়ারের লবণ পানি ঢুকে পড়ে লোকালয়ে। গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে এখানকার বিস্তীর্ণ জনপদ লবণ পানিতে প্লাবিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন ৬০ দশকে নির্মিত বেড়িবাঁধে অপরিকল্পিত স্লুইস গেটের কারণে জোয়ারের পানিতে থাকা পলি স্থলভাগে পতিত জমি বা বিলে ঢুকতে পারে না। ফলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ওই পলি নদীগর্ভে জমে নদী ভরাট হয়। আবার দুর্যোগের সময় জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে। বিলেই পানি যাওয়ার সুযোগ দিতে হবে। আবার বিল থেকে যখন পানি আসবে তখন সিলটেশনটা বিলে পড়ে যাবে, আর পানিটা যখন জোরে আসবে তখন নদীতে আর কখন সিলটেট হবে। উপকূলের স্থলভাগের পতিত জমি ও বিলে জোয়ার ভাটার প্রবাহ নিশ্চিত করতে বেড়িবাঁধে বহির্মুখী স্লুইস গেট নির্মাণ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালের চওড়া ৩০০ ফিট, আমরা সে খালের মুখটাকে নদীর সাথে সংযোগ যে খাল তার মুখটাকে ছোট করে স্লুইস গেট করেছি আমরা হয়তো ১৫০ ফিটের মধ্যে। বাকি ১৫০ ফিটের খালটা আমরা বন্ধ করে দিছি কিনা না কায়দা। এটা হওয়া উচিত ছিল আরো অন্তত ১০০ ফিট বা ১৫০ ফিট অতিরিক্ত করে স্লুইস গেটটা করা। উপকূলে প্রায় ৮,০০০ স্লুইস গেট সংস্কার ও অবকাঠামো উন্নয়ন করা হবে জানালেন এই কর্মকর্তা। নদীর যে বুকগুলা বেনগুলা সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং ইনফ্রাস্ট্রাকচার খালের উইথ আছে ৫০ মিটার, নদীর উইথ সেখানে আছে হলো ৫ মিটার। এই টোটাল আমাদের রিহ্যাবিলিটেশন। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে আমের গাছ, নষ্ট হয়েছে তিলের ক্ষেত সহ সকল ফসল। এসব ফসলের ক্ষতির কারণে গবেষণার প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আমফানের আঘাতে যশোরে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে ১,৬৭,০০০-এরও বেশি কাঁচা ঘরবাড়ি, কয়েক হাজার হেক্টর জমির ধান, পাট সহ বিভিন্ন ফসল। যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে গবেষণার জন্য লাগানো গাছ ও ফসলেরও ক্ষতি হয়েছে। কন্টিনিউয়াস ২ রাত এবং একদিন বৃষ্টি হওয়াতে এই তিলগুলি নষ্ট হয়ে গেছে। এগুলি আমাদের অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। এগুলি এবার তিলের বীজ পাওয়াই দুষ্কর হয়ে যাবে এখান থেকে। আমরা এই গবেষণায় এই তিল চাষ করে মনে করেন উন্নত হয়েছি, কিন্তু এই ঝড়ের জন্য আমরা এই তিলের ভীষণ ঘাটতির ভিতরে আমরা পড়ে গেছি। যে ফসল লাগাইছে ফসলও একদম আগাগোড়া মাথা সব শুয়ে গেছে। এসব ফসলের ক্ষতির কারণে গবেষণার উপর প্রভাব পড়বে বলে জানান গবেষকরা। আগামী বছর লাগানোর মতন কোনো গবেষণার বীজ আর পাবো না, অর্থাৎ এই গবেষণাটাই মনে হচ্ছে যেন এবছর শেষ হয়ে। এই গবেষণার বীজ যদি কোথাও থেকে থাকে সেখান থেকে যদি আনতে পারি তাহলে আমাদের এই গবেষণার চালানো না হলে আবার নতুন করে গবেষণা শুরু করা লাগবে। ক্ষতিগ্রস্ত এই গবেষণা কেন্দ্রের গবেষণা সচল রাখতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের পর এবার শুরু হয়েছে ঢাকা ফেরার পালা। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকায় ফেরা মানুষের চাপ কতটুকু বেড়েছে? ধন্যবাদ তুলি। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলীতে প্রবেশ মুখে। সেখানে কিন্তু আপনি প্রচুর মানুষ কিন্তু তারা ঈদ শেষ করে কিন্তু বাড়িতে ফিরছে এবং তারা কিন্তু এখন কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলছে, আসলে কোনো স্বাস্থ্যবিধি মেনেই চলছে না। আমি একটু কথা বলতে চাই তাদের সঙ্গে যারা। আপনি কোথা থেকে আসলেন? এত প্রস্তুতি নিয়ে যাবেন কোথায়? আমি অ্যাকচুয়ালি এক্সট্রা পাওয়ার বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর। আমি ভেড়ামারা আপনার পাওয়ার প্লান্টে যাবো আর কি। আমাদেরকে রিক্রুটমেন্ট আছে, অনেকদিন যাবত ওরা করতেছে, তো এই জন্য আমি ভেড়ামারা যাবো আর কি। এই করোনাকে আপনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আসলে চলছেন কিনা? হ্যাঁ অবশ্যই। আমি দেখেন টোটালি স্বাস্থ্যবিধি এবং আমার কাছে এবং অনেক প্রোটেকশনের জিনিস আছে, ঠিক আছে। আমরা যদি সবাই এরকম সচেতন করি তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না আর কি। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় যাচ্ছেন? ঢাকা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলছেন আপনারা? জি জি। কিভাবে মেনে চলছেন? এই যে মাস্ক পরলাম, হাতে গ্লাভস তো হাত দিয়ে ফেলবো। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় যাচ্ছেন? বাসায় যাই। হ্যাঁ, বাসায়। বাসা কোথায়? নবীনগর।
নবীনগর, তো এদিকে কোথেকে আসলেন? নবীনগর তো এদিকে। এটা হচ্ছে সাবান নবীনগর, আর এটা হচ্ছে ডাকদ্দর নবীনগর, আর আমরা আইছি আরব তাকে মাল কিনে গাড়িতে বাড়াইছি। স্বাস্থ্যবিধি মেনে চলছেন? জি। ধন্যবাদ আপনাদেরকে। এবং এই লোকজন কিন্তু তারা আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে স্বাস্থ্যবিধি মেনেই নাকি চলছে। এবং এই যে ঢাকায় কিন্তু ঈদ শেষ করে মানুষ কিন্তু এখন প্রচুর মানুষ আসতে শুরু করেছে এবং সারা গোটা পৃথিবী কিন্তু আজকে করোনায় আক্রান্ত আতঙ্কে রয়েছে এবং বাংলাদেশ সেই অনুযায়ী বাংলাদেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে, তারা এরকম কথা বলছে। একজন প্র্যাকটিক্যালি দেখালেন যে আসলে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় সেটাও আমরা দেখলাম। আর কয়েকজনের সঙ্গে আমরা কথা বললাম, তারা আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলছে সেই সব বিষয়ে তারা কথা বলছেন। এবং আর 2 দিন পরে 31শে মে কিন্তু আসলে গণপরিবহন চলবে এবং সেখানে মানুষ কিন্তু প্রচুর এরপরে কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই আসলে নিয়ম মেনে চলবে এরকম কথাও বলেছে। এবং প্রচুর মানুষ কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা আসছে এবং আপনারা দেখছেন যে তারা কিন্তু অনেকেই এখনো অপেক্ষা করছে এবং সেই লোকগুলি আপনারা দেখছেন যে তারা অনেকেই আসতে শুরু করেছে। এবং এই ছিল আমার কাছে গাবতলীর সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তুলির কাছে। তুলি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার প্রভাবে বাংলাদেশ ও ভারতের সড়ক পথে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এরই মধ্যে এই প্রথম দিনাজপুরে রেলপথে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৬০০ টন পেঁয়াজ। এতে বাজারে পেঁয়াজের দর অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ ও ভারতে লকডাউন থাকায় বন্ধ হয়ে যায় দুদেশের আমদানি রপ্তানি কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়ে দুদেশের ব্যবসা বাণিজ্যে। এই ক্ষতির পরিমাণ কমাতে দুদেশই গেল 4 মে রেলপথের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রেন এসে পৌঁছায় দিনাজপুরের বিরল রেল স্টেশনে। ভারতের সঙ্গে রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় সরকারের রাজস্ব আয় সহ বাংলাদেশ রেলওয়ের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে বলে জানালেন স্টেশন মাস্টার। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আমাদের এই ওয়াগন সম্মানিত ইম্পোর্টারের এবং ইম্পোর্টার মহোদয়ের সুপারিশ অনুযায়ী হিল স্টেশনে বুক করা হবে। সংশ্লিষ্টরা বলছেন এতে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সচল হওয়ার পাশাপাশি বাজারে পেঁয়াজের দরও কমে আসবে। আমদানি রপ্তানি কার্যক্রমকে সচল রাখার তাগিদে একটা সার্ভে করা হয়। সেখানে 4টা পোর্টকে গুরুত্ব দেওয়া হয়, যেগুলো দিয়ে রেলের ওয়াগনের মাধ্যমে যে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা যায়। এই পেঁয়াজটা বাজারে ছাড়লে আমরা অনেক উপকৃত হই, কারণে আমরা অনেক কম দাম পাবো। বাংলাদেশের যে রেট আছে, যে পেঁয়াজ আছে, ওটার থেকে আরো একটু কম রেট পাবো। ভারত থেকে এই পেঁয়াজ আমদানি করেছে বগুড়ার আমদানিকারক রায়হান ট্রেডার্স। প্রতি টন $165 এলসি মূল্যে ভারত থেকে একদিনেই 1600 টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপের ভাগ্য নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আইসিসির বোর্ড সভা। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের উপস্থিতিতে টেলিকনফারেন্সে অনুষ্ঠিত হয় এই বৈঠক। তবে কোনো সিদ্ধান্তে না আসতে পারায় 10 জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে সভা। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে সদস্য দেশগুলো। তবে গোপনীয়তা অবলম্বন করে আলোচ্য সূচি নিয়ে কোনো কিছুই গণমাধ্যমে প্রকাশ করেনি আইসিসি। একই সাথে করোনা ভাইরাসকালীন অবস্থায় ক্রিকেটের স্বার্থে সকল অংশীদারকে সাথে নিয়ে সম্ভাব্য সকল উপায় খতিয়ে দেখতে আইসিসি ম্যানেজমেন্টকে অনুরোধ জানানো হয় টেলিকনফারেন্সে। প্রায় 3 মাসের উপর বন্ধ থাকার পর আগামী 17 জুন থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিন মাঠে গড়াবে 2টি ম্যাচ। প্রথমটিতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড, আর দ্বিতীয়টিতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। করোনা ভাইরাস মহামারীতে 13 মার্চ থেকে বন্ধ রাখা হয় ইউরোপের সবচেয়ে বড় এই ঘরোয়া ফুটবল আসর। এ পর্যন্ত ফুটবলার ও অফিসিয়াল মিলিয়ে প্রিমিয়ার লিগে করোনা আক্রান্ত হয়েছেন 12 জন। টেস্ট করা হয়েছে প্রায় 3000। তবে গত বুধবার থেকেই
পুরো দমে অনুশীলন শুরু করেছে ইংলিশ ক্লাবগুলো। স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহে 2 বার করে প্রত্যেকেই করাতে হচ্ছে করোনা টেস্ট। লিগে এখন পর্যন্ত বাকি আছে 92টি ম্যাচ। 29 ম্যাচে 82 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। 1 ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি 57 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। বান্দরবানের পর্যটন শিল্পের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। করোনার প্রভাবে বান্দরবানে পর্যটন শিল্পে ধস নেমেছে। সংক্রমণ রোধে গত 18 মার্চ থেকে সব পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এ কারণে ভরা মৌসুমে পর্যটক শূন্য বান্দরবান, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। সংশ্লিষ্টরা বলছেন, করোনার থাবায় শুধু বান্দরবানে পর্যটন খাতে ক্ষতি হয়েছে কোটি টাকা, শত কোটি টাকা। কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বান্দরবান। এখানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যে কোনো উৎসবে ছুটে আসেন পর্যটকরা। প্রতি বছর এই সময়ে পর্যটকের উপচে পড়া ভিড় থাকলেও এবার চিত্রটা ভিন্ন। করোনার কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য বান্দরবান। প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে পর্যটক নেই মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, স্বর্ণমন্দির সহ জেলার অর্ধশতাধিক পর্যটন কেন্দ্রে, যার বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও পর্যটকবাহী যানবাহনে। লোকসানের মুখে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। টুরিস্ট আসার সময় আমাদের বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব, কর্মস্থলে কোথায় যাব, আসলে আমরা কিছু বুঝতে পারতেছি না। এখন তো আসলে পর্যটক মৌসুম, কিন্তু হঠাৎ করোনা ভাইরাসের কারণে এখন পর্যটক শূন্য হয়ে গেছে বান্দরবান। পর্যটন শিল্পকে ঘিরে এখানে গড়ে উঠেছে শতাধিক হোটেল মোটেল। প্রায় 3 মাস ধরে এসব হোটেল মোটেল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। স্টাফ যারা আছে সবাইকে তো বেতন দিতে হবে, আমরা যারা আছি তারা অনেকেই ক্ষতিগ্রস্ত। আমাদের এই সমস্ত হোটেল মোটেল রিসোর্টে 1000-এর অধিক কর্মচারী রয়েছে। আজকে সবাই মানবতার জীবনযাপন করছে। আমরা কেউ জানি না কখন পরিস্থিতি স্বাভাবিক হবে। জেলা প্রশাসক বলছেন, তালিকা করে পর্যটন সংশ্লিষ্টদের সহায়তা করা হচ্ছে। পর্যটনের যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যে খাতগুলো আছে সেগুলোর সাথে জড়িত ব্যক্তিবর্গ যাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ত্রাণ কার্যক্রমের আওতায় এনে এখন সহায়তা দিচ্ছি। করোনা সংক্রমণ রোধে গত 18 মার্চ থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লিবিয়ায় পাচারকারী চক্রের গুলিতে 26 বাংলাদেশি নিহত নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনার সাথে বসবাসে পাল্টাতে হবে অনেক কিছুই, বলছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন নিয়ে বৈঠক আজ। করোনা সংকটের মধ্যেই লঞ্চ ভাড়া বাড়াতে চান মালিকরা। কাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে চট্টগ্রামে। 2 মাস পর খুঁজে পুঁজিবাজার, বাজেটে বিনিয়োগকারীদের জন্য বড় চমক থাকবে, জানালেন এসইসি চেয়ারম্যান। রাজধানীর অধিকাংশ বেসরকারি হাসপাতালের অগ্নি নিরোধক ব্যবস্থা দুর্বল, বড় দুর্ঘটনার আশঙ্কা ফায়ার সার্ভিসের। আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস আজ। 3 দশকে বিশ্ব অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন এদেশের শান্তিরক্ষীরা। টি-20 বিশ্বকাপের ভাগ্য নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আইসিসির বোর্ড সভা, কঠোর গোপনীয়তা অবলম্বন। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।